17 জুন বৃহস্পতিবার রাত 8টায় অনিমেষ করাচি এডিটরস-পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। দেশে করোনায় আরো 63 জনের মৃত্যু, নতুন রোগী 3840। জুলাই থেকে আবারও টিকা কার্যক্রম শুরুর আশা। অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ পেলে পরিমনির বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিবি। নাসিরের মুক্তি চায় জাতীয় পার্টি। হল না খুলেই ফাইনাল পরীক্ষা নেয় বিপাকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। অর্থ সংকটে মেসে থাকাও কঠিন হচ্ছে। দেশে করোনায় মৃত্যুর ঊর্ধ্বগতি অব্যাহত আছে। দেশে একদিনে মৃত্যু হয়েছে 63 জনের, শনাক্ত হয়েছে আরো 3840 রোগী। সংক্রমণের হার 15.44%। এদিকে সবকিছু ঠিক থাকলে জুলাই থেকে আবারও গণটিকা কার্যক্রম শুরু হবে। টিকা উৎপাদনকারী দেশের সাথে উচ্চ পর্যায়ের যোগাযোগ চলছে। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এম এ আজিজ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে আমাদের চাঁপাইনবাবগঞ্জের খবর জানবো। ফয়সাল মাহমুদ, আপনি আজকে সারাদিন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, কি তথ্য আছে আপনার হাতে? দেখুন, আসলে চাঁপাইনবাবগঞ্জের কথা যদি বলি, চাঁপাইনবাবগঞ্জের যে 14 দিনের লকডাউন পালিত হয়ে গেছে, সেই 14 দিনের লকডাউনের পর আসলে চাঁপাইনবাবগঞ্জের সংক্রমণের হারটা আমরা নিম্নমুখী দেখেছি। তবে আমরা ঊর্ধ্বমুখী দেখেছি রাজশাহীতে। এখন 14 দিনের লকডাউন চলছে। আজকে প্রথম দফায় ঘোষিত 7 দিনের লকডাউন শেষ হয়েছে, কাল থেকে আবারও 7 দিন লকডাউন চলবে। তো রাজশাহীতে আসলে একেবারে সংক্রমণের হারটা একেবারে উচ্চ পর্যায়ে রয়েছে। আমাদের চিকিৎসকরা এভাবেই বলছেন। তারা যেটা বলছেন যে আমি আজকে সারাদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক চিকিৎসকের সঙ্গে কথা বলছি। তারা যেটা বলছেন, সংক্রমণের যে মাত্রা, সংক্রমণের যে হার, সেটা দেখে মনে হচ্ছে যে একেবারে সংক্রমণের যে চূড়ায়, অর্থাৎ পিক টাইম বলছেন তারা। তো এই অবস্থায় রাজশাহীতে রয়েছে। এবং আমি যদি বলি যে গত 24 ঘন্টায় শনাক্তের হার প্রায় 41%। এবং গত 24 ঘন্টাতে হাসপাতালে শুধু ভর্তি হয়েছে 54 জন। আপনাকে আরো একটু বিষয় বলে রাখি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া আসলে রাজশাহী অঞ্চলে করোনা রোগীদের উন্নত চিকিৎসার আর কোনো ব্যবস্থা নেই। শুধুমাত্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই এই চিকিৎসা হচ্ছে। এবং এখানে আমরা যেটা দেখেছি যে কোভিড এবং নন কোভিড রোগীদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এটা একটা চরম একটা ঝুঁকির বিষয়। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বলছেন যে পরিমাণ আসলে করোনা শয্যা হাসপাতালে রয়েছে, 12টি ওয়ার্ড নিয়ে আসলে করোনা ইউনিট গঠিত। এই করোনা ইউনিটে এখন মোট 309টি বেড রয়েছে। তো 309 বেডের বিপরীতে আসলে 358 জন রোগী ভর্তি রয়েছেন, অর্থাৎ 49 জন রোগী অতিরিক্ত রয়েছেন, যারা অতিরিক্ত বেড দেওয়া হয়েছে এবং অতিরিক্ত কেউ কেউ মেঝেতে রয়েছেন। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজশাহীর হচ্ছে যে এই যে পরিমাণ রোগী হাসপাতালে ভর্তি আছে তাদের সবাইকে আসলে অক্সিজেন দেওয়া। এখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন রয়েছে, সেটির যে বেডগুলো আসলে করোনা ডেডিকেটেড, সেগুলোতেই শুধু সরবরাহ করা হচ্ছে। এর অতিরিক্ত যে রোগী রয়েছেন তাদেরকে বিভিন্ন সিলিন্ডারের মাধ্যমে সব বিভিন্ন পদ্ধতিতে আসলে দেওয়া হচ্ছে। তো আমাদের আসলে পরিস্থিতি আসলে খুবই জটিল। আপনি আমাদের সঙ্গে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আপনার সঙ্গে আরেকবার কথা বলবো। অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের সহকর্মী যেমন বলছিলেন যে একই সঙ্গে কোভিড এবং নন কোভিড পেশেন্টকে একই সঙ্গে চিকিৎসা দেয়া হচ্ছে, এ থেকে কি ঝুঁকি আরো বাড়ছে কিনা? আপনাকে দেখুন, এই কোভিড এবং নন কোভিড পেশেন্ট একই হাসপাতালে একসাথে চিকিৎসা, এটা বিজ্ঞানসম্মত। তবে ট্রায়ালসের মাধ্যমে কোভিড রোগীরা আসবে, ভর্তি হবে, আইসোলেশন সেন্টার থাকবে, কোভিড কনফার্ম হবে, ভর্তি হবে, এটা একটা একদিকে চিকিৎসা হয়। এবং যারা নন কোভিড তাদের আলাদা ওয়ার্ড, আলাদা ব্যবস্থা থাকে। সুতরাং এইটা কোনো সমস্যা। আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তো ট্রায়ালস আছে, সবগুলো হাসপাতাল ট্রায়ালস আছে। কিছু কিছু হাসপাতাল ডেডিকেটেড, যেমন মুগ্ধ হাসপাতাল ডেডিকেটেড, কুয়েত মৈত্রী হাসপাতাল ডেডিকেটেড, এরকম আছে। এতে কোনো সমস্যা নাই। তবে যেভাবে রাজশাহীতে সংক্রমণ বাড়ছে, আশেপাশের ডিস্ট্রিক্টগুলোর রোগী রাজশাহীতে আসতেছে। সেই প্রেক্ষাপটে উনি যেটা বললেন যে 309 বেডের এগেইনস্টে আরো রোগী বেশি আছে, সেই সমস্ত ক্ষেত্রে ডাক্তারদের সেই ব্যবস্থাপনা আছে। যদি
রোগী আরো বাড়তে থাকে, সেই ক্ষেত্রে এই হাসপাতাল বেড সংখ্যা আরো বাড়াতে পারে। কারণ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল 700-750 বেডের হাসপাতাল, সুতরাং সেই জায়গায় রোগীর সংখ্যা আরো বাড়লে সেখানে তারা ব্যবস্থাপনা বাড়াবে। সরকার অধিদপ্তরে সেরকম ব্যবস্থাপনা আছে, এবং যদি খুব বেশি অবস্থা খারাপ হয় তাহলে এটা ডেডিকেটেড হাসপাতাল করতেও আপত্তি নাই। অক্সিজেন সিলিন্ডার এবং সাফিসিয়েন্ট অক্সিজেন আমাদের আছে। আমরা দেখেছি খুলনার যে মেয়র, তারা পলিটিক্যালি তারা স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তারা সিলিন্ডার সাপ্লাই দিচ্ছে, যারা বাড়িতে থাকবে রোগী যাদের দরকার তাদেরকেও সাপ্লাই দিচ্ছে। সুতরাং এখানে অক্সিজেন সাপোর্টের কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি। আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, খুলনা, সাতক্ষীরা এবং দিনাজপুর মেডিকেলের করোনা ইউনিটে 24 ঘন্টায় 23 জনের মৃত্যু হয়েছে। ডেল্টা ভেরিয়েন্ট যদি পুরো দেশে ছড়িয়ে পড়ে তাহলে সেই পরিস্থিতি সামাল দেওয়ার মতো অবস্থা অথবা অবকাঠামো আমাদের আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এটা ঠিকই বলছেন, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উপস্থাপন করেছেন। এখন আমাদের এই যে আগে আমাদের ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ ঢাকা, চট্টগ্রাম বিভাগীয় শহরগুলোতে ছিল, এখন এই যে ডেল্টা ভেরিয়েন্ট কিন্তু গ্রাম থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে ছড়াচ্ছে। এটা গ্রামের মানুষ বেশি এফেক্টেড হচ্ছে, আগে শহরের মানুষ এফেক্টেড হতো, এবং আস্তে আস্তে টাঙ্গাইলে দেখেন সংক্রমণ বেড়াচ্ছে, সারা দেশের ডিস্ট্রিক্ট গুলো ছড়াচ্ছে। ঢাকাতে ICDD-র একটা তথ্য যে যে সমস্ত আক্রান্তের মধ্যে 68% ভারতীয় ভেরিয়েন্ট। সুতরাং এইটা একটা শঙ্কার কারণ। চিটাঙেরও একই অবস্থা। সুতরাং এটা সারা দেশে যদি এই ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ে তাহলে আমরা আস্তে আস্তে সংক্রমণও বাড়ছে, মৃত্যু বাড়ছে। আমরা যে শঙ্কাটা করছিলাম যে এই ডেল্টা ভেরিয়েন্টের মাধ্যমে থার্ড ওয়েভ আমাদের দেশে ডেভেলপ করে কিনা, সেরকম একটা পর্যায়ে কিন্তু যাচ্ছে। কিন্তু দুঃখজনক হলো যে সরকার পেরিফেরি ডিস্ট্রিক্ট গুলাতে বিধিনিষেধ দিচ্ছে, লকডাউন দিচ্ছে, স্বাস্থ্যবিধি মানার জন্য বলছে, চিকিৎসার ব্যবস্থা করছে, কিন্তু জনসাধারণ কিন্তু স্বাস্থ্যবিধি মানছে না, যে যার মতোই চলছে। গণপরিবহন বলুন আগের মতোই চলছে। সেই জায়গাটাতে সরকার ডিক্লেয়ার দেওয়ার পরেও রহস্যজনক ভাবে কেন জানি আইন শৃঙ্খলা বাহিনীও আমরা কোনো অ্যাক্টিভিটি দেখছি না। সুতরাং এই জায়গাটায় একটা ভয়ের কারণ, আশঙ্কার কারণ অবশ্যই আছে। সেই ক্ষেত্রে জনসাধারণ যদি স্বাস্থ্যবিধি না মানে তাহলে তাদেরকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে হবে, আইনের প্রয়োগ করতে হবে। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী আরো উদ্যোগ নিতে হবে আর সচেষ্ট হতে হবে। আমরা ভিজিবল মুভমেন্ট চাই। যারা মাস্ক পরছে না, ভ্রাম্যমাণ আদালত এখন আমরা দেখছি না, ভ্রাম্যমাণ আদালত সারা দেশেই চালু করা উচিত। এবং যারা মাস্ক পরছে না, আরো যারা মানে সরকারের যে সমস্ত কৌশল আছে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে বল প্রয়োগ আছে, সেগুলা অ্যাপ্লাই করা উচিত। করোনার একেবারে শুরুর দিকে আমরা যেমনটি দেখেছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী খুব হার্ড লাইনে গিয়েছিল, আপনি কি সেই অবস্থায় কথাই বলতে চাচ্ছেন? ডেফিনেটলি দেখুন, যদি জনসাধারণ তারা স্বাস্থ্যবিধি মেনে না চলে, তারা যদি নাগরিক দায়িত্ব পালন না করে, দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কথা চিন্তা করে সরকারের দায় দায়িত্ব আছে, সেই ক্ষেত্রে সরকার অবশ্যই হার্ড লাইনে যাইতে বাধ্য জনস্বার্থে। তার একবার এডিটর স্পিক আমাদের সঙ্গে আছেন কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এম.এ. আজিজ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল মাহমুদ, আরেকটু আপনার কাছে যেতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে গেল 27 দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে 24 জন। চিকিৎসকরা বলছেন সময় মতো চিকিৎসা না নেওয়ায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। মানুষ কেন সময় মতো চিকিৎসা নিচ্ছেন না এবং তারা কেন স্বাস্থ্যবিধি মানছেন না? ফয়সাল, আপনি কি শুনতে পাচ্ছেন? ফয়সাল সম্ভবত আমার কথাটি শুনতে পাচ্ছে না। অধ্যাপক ডক্টর এম.এ. আজিজ, আপনার সঙ্গে একটু আগে কথা হচ্ছিল, আপনিও বলছিলেন যে লকডাউন আর একটু কড়াকড়ি করা উচিত যদি আমাদের পরিস্থিতি স্বাভাবিকে আনতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে গত 24 ঘন্টায় শনাক্ত কিছুটা কমলেও মৃত্যুর হার কিন্তু বেড়েছে। আমরা গতকালকে দেখতে পেয়েছিলাম 60 জন মারা গেছেন, আজকে দেখতে পাচ্ছি 63 জন। প্রতিদিন এই সংখ্যা বাড়ছে, মৃত্যুর হার এত বেশি হচ্ছে কেন? এখন হাসপাতালে যারা ভর্তি হচ্ছে তাদের কিন্তু একটা ব্যাকলগ আছে, যারা ধারাবাহিকতা আছে ভর্তি হচ্ছে। সংক্রমণ কমলেও মৃত্যুর হারটা আরেকটু লম্বা সময়, 2 সপ্তাহ কি 3 সপ্তাহ 1 মাস থাকবে। কিন্তু আমরা দেখছি অনেকগুলো ডিস্ট্রিক্টের শনাক্তের হার কিন্তু বাড়ছে, এখনো কিন্তু নিচের দিকে আসছে না, এবং বিভিন্ন ডিস্ট্রিক্টেও সংক্রমণ বাড়ছে। সুতরাং আমরা এই মুহূর্তে
আমরা সবচেয়ে গুরুত্ব দিতে হবে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা যা আছে, চিকিৎসকরা সেগুলো সরকারের যথেষ্ট সাপোর্ট আছে করছে। সংক্রমণ কমানোর জন্য স্বাস্থ্যবিধি মানে যেটা প্রিভেনশন, এটা এই ক্ষেত্রে বেশি জোর দিতে হবে যাতে সংক্রমণ না হয়। সেই প্রেক্ষাপটে আমাদের নজর দিতে হবে। আপনি প্রথম যে কথাটি বললেন এটা খুব গুরুত্বপূর্ণ, কেন মানছে না। এই জায়গাটায় আমার মনে হয় আসলে আমাদের আরো প্রচারণা বাড়াতে হবে। আমাদের জনপ্রতিনিধিদের যারা কমিউনিটি লিডার, যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদেরকে এগিয়ে আসতে হবে এবং বিভিন্ন এলাকার প্রতিনিধির এটা সমন্বয় করতে হবে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সরকারের প্রশাসনের সাথে তাদের সমন্বয় করে আমাদের এটা সামাজিক আন্দোলনের মতো গণসচেতনতা করতে হবে। এটার গুরুত্বটা বোঝাতে হবে। অনেকে বুঝতে চায় না, যদিও না বুঝার সংস্কৃতি সারা বিশ্বে আছে, কিন্তু আমি মনে করি যে আমাদের মতো উন্নয়নশীল দেশে যদি কিংবা এই থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিতে ইন্ডিয়ার মতো খারাপ অবস্থা হয়, তাহলে আসলে আমাদের সামনে ভয়াবহ একটা অবস্থা আমরা আশঙ্কা করছি। সুতরাং সেই জায়গাটায় সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। সেই মানানোর জন্য মোটিভেশন, মুভমেন্ট, যে শ্রেণী পেশার মানুষের ইনভলভ, কমিউনিটি এনগেজমেন্ট, পার্টিসিপেশন যাই বলেন, পাশাপাশি আমাদের আইনের প্রয়োগও করতে হবে। আরেকটি বিষয় দেখতে পেলাম যে আজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস, এবং তিনি বলেছেন যে সবকিছু ঠিক থাকলে জুলাই থেকে আবার টিকা কার্যক্রম শুরু করা যাবে। বাংলাদেশে এই মুহূর্তে টিকা নিয়ে কি অবস্থায় আছে, আপনার পর্যবেক্ষণ কি? আমি মনে করি যে আমাদের দেশের একটা বড় সুবিধা হলো যে আমাদের অর্থনৈতিক সক্ষমতা আছে, আমাদের পররাষ্ট্র নীতি, আমাদের কূটনৈতিক যে তৎপরতা, আমাদের দেশ ভ্যাকসিনের দেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বৈশ্বিক যে অবস্থান নেতৃত্বে আমরা আশাবাদী। এর ইতিমধ্যে আজকে যে ঘোষণাটি দিয়েছেন মুখ্যমন্ত্রী মহোদয়, উনি ঠিকই বলেছেন, ইতিমধ্যে সরকার আমাদের টিকা আমদানি এবং টিকা উৎপাদন এবং দেশে যারা উদ্ভাবন করেছে বঙ্গভ্যাক্স, একসাথে কাজ করে যাচ্ছে। দেশের টিকাও কার্যকরী করার জন্য চেষ্টা করছে, উৎপাদনের চেষ্টা করছে চীন এবং রাশিয়ার সাথে, এবং আমদানির চেষ্টা করছে। আপনারা জানেন চুক্তি হয়েছে একটা 1.5 কোটি ভ্যাকসিনের আমাদের চীনের সাথে, সিনোফার্মের সাথে। স্পুটনিক-20 সাথে আলোচনা চলছে এবং উৎপাদনের চেষ্টা চলছে। জনসনের সাথে যোগাযোগ হচ্ছে এবং অস্ট্রেলিয়া এবং জাপানের সাথে তাদের উদ্বৃত্ত কিছু অ্যাস্ট্রাজেনেটিকা স্টক আছে, সেটা আনার চেষ্টা হচ্ছে। সেরামের সাথেও যোগাযোগ হচ্ছে। সুতরাং আমাদের যে এই যে সরকারের যে তৎপরতা, সেই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রী সচিব মহোদয় বলেছেন যে তারাও আশা করছেন, আমরাও আশাবাদী, জুলাই থেকে আবার টিকা এটা কার্যক্রমটা শুরু হবে। এবং আমরা জানি এই কোভিড-19 মহামারীর ক্ষেত্রে দুইটা ইম্পর্টেন্ট জিনিস, প্রিভেনশন, একটা প্রিভেনশনের স্বাস্থ্য সচেতনতা, আর ভ্যাকসিনেশন। এবং এই ভ্যাকসিনেশন এবং স্বাস্থ্য সচেতনতা একসাথে চলতে হবে। ভ্যাকসিনেশন খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, ভ্যাকসিন খুব গুরুত্ব এই কারণে, যদি এটা দেরি হয়, ভারতে কিন্তু অলরেডি ডেল্টা প্লাস ভেরিয়েন্ট চলে আসছে, যতই দেরি হবে নতুন রূপান্তর আসবে, নতুন জটিলতা হবে। সুতরাং আমার মনে হয় সরকারের এই যে তৎপরতা, এটা দ্রুত আরো টিকা কর্মসূচি শুরু হওয়া উচিত, তাহলেই আমরা সংখ্যাটা অনেক কেটে যাবে, আমরাও সেটা আশা করি জনগণের যে সাহস খুব পাবে। শিগগিরই যাতে আবার গণটিকা কার্যক্রম শুরু হয়। আপনি আমাদের সঙ্গে আছেন, আমরা একটু আমাদের সহকর্মী ফয়সালের কাছ থেকে আবার একটু জানতে চাই। ফয়সাল, সোনা মসজিদ বন্দর দিয়ে কি ভারতীয় ট্রাক আসছে কিনা? যদি আসে তাহলে ট্রাক ড্রাইভারদের সেখানে কি করোনা পরীক্ষা করে বাংলাদেশে ঢুকতে হচ্ছে, অথবা তাদের জন্য বাধ্যবাধকতা কি আছে? দেখুন, সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে, তবে কিছু কিছু পণ্য সীমিত করা হয়েছে। যেমন আগে প্রচুর পাথর আমদানি হতো এই বন্দর দিয়ে, কিন্তু এখন সেই পাথর আমদানিটা বন্ধ রয়েছে। তবে বাকি অন্যান্য যে পণ্যগুলো আছে সেগুলো আমদানি হচ্ছে। তবে এখানে খুবই হচ্ছে আশঙ্কার কথা যে এখানে করোনা পরীক্ষা করা হচ্ছে না, শুধুমাত্র প্রাথমিক একটি স্বাস্থ্য পরীক্ষা করা হয় চালকদের। তারপরও জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে এখানে কিছু ব্যবস্থাপনার কথা বলেছিল, কিছু নিয়মের কথা বলেছিল। যেমন চালকরা এসে একটা নির্ধারিত সময় পর্যন্ত থাকবেন এবং তারা ট্রাকের যে কেবিন আছে সেখানেই বসে থাকবেন, বাইরে বের হবেন না, এরকম কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু কার্যত এইগুলো নির্দেশনা কেউ মানছে না। আমরা দেখেছি যে
ট্রাক চালক এবং চালকের সঙ্গে যিনি আসেন, চালকের সহকারী, তারা পুরো বন্দর ঘুরে বেড়াচ্ছেন, বন্দর সংলগ্ন যে চার দোকানগুলো আছে সেখানে চা খাচ্ছেন, অন্যান্য খাবার খাচ্ছেন, অর্থাৎ বাংলাদেশি মানুষের সঙ্গে তাদের অবাধে তারা মিশছেন। আমরা এই দৃশ্যটি দেখেছি। অবশ্য এগুলো নিয়ে যখন জেলা প্রশাসন বা অন্যান্যদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আমরা আসলে সর্বাত্মক চেষ্টা করছি, কিন্তু এইটাকে আসলে চেষ্টা করেও আসলে কোনো সুফল পাওয়া যাচ্ছে না। ফয়সাল, আপনি আমাদের সঙ্গে আছেন। আমরা আরেকবার ডাক্তার আজিজের কাছে যেতে চাই। আমরা যেই পরিস্থিতি একটু জানলাম, ভারত থেকে যে ট্রাক ড্রাইভার অথবা ট্রাকের যে শ্রমিকরা আসছেন তাদের করোনা পরীক্ষা করার উপর এখনো বাধ্যবাধকতা নেই। বন্দর কর্তৃপক্ষ বলছে যে যদি পরীক্ষাটি ম্যান্ডেটরি করা হয় সেক্ষেত্রে তারা বন্দর সচল রাখতে পারবে না। সেই ক্ষেত্রে কি র্যাপিড টেস্টের ব্যবস্থা করা যায় কিনা, আপনারা কি পরামর্শ দিচ্ছেন? ভারত থেকে যারা এই বাস ট্রাক চালকটা আসবে তাদেরকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা উচিত, এবং অন্যান্য স্বাস্থ্যবিধি যেগুলো আছে এগুলো যাতে যাতে মানে সেই ব্যবস্থা বন্দরে করা উচিত। এখন শুধু বাস চালক না, আমাদের যে বর্ডার সীমানা আছে বিভিন্ন জায়গায় আসলে অবৈধভাবে অনেকে আসা যাওয়া করে, পুরোপুরি রক্ষিত না আমাদের পুরা বর্ডার বেল্টটা। সেই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের বিজিবি আছে, তারা এই পুরো স্থল সীমানাতেই কঠোর নজরদারি রাখা উচিত, যাতে বিভিন্ন ভাবে অবৈধভাবে কেউ ঢুকতে না পারে। বিভিন্ন জায়গায় শোনা যায় অবৈধভাবে স্বাভাবিক অনুপ্রবেশ হচ্ছে, চলাচল হচ্ছে, এই জায়গাটা আসলে বন্ধ করতে হবে। এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। আমরা দেখতে পাচ্ছি যে সীমান্তবর্তী ভারত সীমান্তবর্তী 15টি জেলায় দ্রুত রোগী বাড়ছে এবং কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে 62% পর্যন্ত সংক্রমণের হার ছাড়িয়েছে এবং এটি খুবই উদ্বেগজনক। সেই পরিস্থিতিতে লকডাউন সেখানে দেয়া হলেও সেই লকডাউন তারা আবার মানছিল না। এইরকম একটি জটিল প্রেক্ষাপটে আসলে পরিস্থিতি থেকে আমরা কিভাবে উত্তরণ ঘটাবো? এখন এখানে আমি যা মনে করি যে এই বর্ডার বেল্টের বন্ধ স্থল সীমানা কঠোর নজরদারি, এবং এই বর্ডার বেল্টের সীমানাবর্তী যে সমস্ত জেলাগুলো আছে এই জেলাগুলোতে আমরা কঠোর লকডাউনের কথা বলছি, কিন্তু সেই লকডাউনটা যাতে একদম লকডাউনের মতো মানা হয়, সেই জায়গাটায় আইন শৃঙ্খলা বাহিনীর পার্টিসিপেশন এবং জনপ্রতিনিধিদের পার্টিসিপেশন, শ্রেণী পেশার মানুষের পার্টিসিপেশন রাখতে হবে। তা না হলেই আসলে এটা ক্রমে বাড়তেই থাকবে। অধ্যাপক ডক্টর এম এ আজিজ ছড়াবে। এবং ফয়সাল মাহমুদ, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। জাতীয় পার্টির সংসদ সদস্য মশিউর রহমান রাঙা সহ জাতীয় পার্টির সংসদ সদস্যরা সংসদে পরিমণির ব্যাপারে কথা বলেছে না, যে সেখানে পরিমণির ধর্ষণ হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত দলের প্রেসিডিয়াম সদস্য নাসিরুল মাহমুদকে যেন কোনোভাবেই নির্যাতন না করা হয় সেই বক্তব্য রেখেছে তারা। দলের আরেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার নাসিরুল মাহমুদের মুক্তি দাবি করেছেন। এর আগে মুজিবুল হক চূন্য তিনিও কথা বলেছেন পরিমণির বিষয়ে। সব বিষয় নিয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শিমুল বাসা। আমরা গত কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি যে গণমাধ্যমে পরিমণির বিষয়টি বেশ ভালোভাবে আলোচিত হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম যে বিএনপি সংসদ সদস্য হারুনুর রশিদ সংসদে দাঁড়িয়ে তিনি কথা বলেছিলেন, তার বক্তব্য মোটামুটি পরিমণি যেন সুবিচার পান এরকম ছিল। আজকে জাতীয় পার্টির সংসদ সদস্যরা দাবি করছেন নাসির আহমেদ, যিনি জাতীয় পার্টিরও একজন প্রেসিডিয়াম মেম্বার, তার প্রতি যেন কোনো ইনজাস্টিস করা না হয়, তাকে যেন কারাগারে অথবা রিমান্ডে কোনো ধরনের নির্যাতন করা না হয়, এই রকম কথা তার আজকে সংসদে বলছেন। জাতীয় পার্টির অবস্থান কি আপনার কাছ থেকে জানতে চাইছি। আজকে তো এই সংসদে তো এই বিষয়টা আলোচনার বিষয় ছিল না, কিন্তু পয়েন্ট অফ অর্ডারে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু তিনি বিষয়টি উত্থাপন করেছেন যে এই রাজধানীতে যে বিভিন্ন জায়গাতে যে ক্লাব হয়েছে এবং ক্লাবের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি নিয়েই মূলত তিনি প্রশ্নটি তোলেন এবং তারই জের ধরে পরিমণির বিষয়টিও আজকে সংসদে উঠে আসে এবং জাতীয় পার্টি যখন পরিমণির বিষয়টা সংসদে প্রধানমন্ত্রী সেই সময় উপস্থিত ছিলেন তার সামনে তুলে ধরেন স্পিকারের কাছে, তখন কিন্তু আওয়ামী লীগের সংসদ সদস্য সিনিয়র সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম তিনি উঠে দাঁড়ান এবং তিনি দাঁড়িয়ে মুজিবুল হক চুন্নুর যে আপত্তি এবং অভিযোগের বিষয়টা ছিল সেটি নিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন যে এই বাংলাদেশে মদ খাওয়ার যে লাইসেন্স এটি চালু করেছিলেন বিএনপি,
ফলে ঘটনাটি তাৎক্ষণিকভাবে অন্যদিকে চলে যায় এবং সংসদে বিএনপির একজন সংসদ সদস্য হারুন রশিদ তিনি পরবর্তীতে দাঁড়িয়ে কথা বলেন যে যদি এই মুসলমানদের মদ খাওয়ার লাইসেন্সটি জিয়াউর রহমান দিয়ে থাকে তাহলে তিনি তার যে সদস্যপদ সেটি থেকে তিনি সরে দাঁড়াবেন এবং তার পরবর্তীতেই কিন্তু সংসদে বিষয়টি বেশ সরব হয়ে ওঠে। বিভিন্ন দলের সদস্যরা আজকে এই সংসদে পরিমণির ইস্যুটাকে ধরে এই মদ খাওয়ার লাইসেন্স এটিই কিন্তু সামনে চলে আসে এবং সেই লাইসেন্সের বিষয়ে বলা হয় যে বাংলাদেশে শুধুমাত্র তো মুসলমান ধর্মাবলম্বীরাই বসবাস করেন না, ভিন্ন ধর্মাবলম্বীর মানুষ রয়েছেন এবং ডোম রয়েছেন, তাদের কিন্তু মদ খাওয়ার যে অবৈধ সেটি কিন্তু তাদের ক্ষেত্রে নেই। ফলে এই ক্লাবগুলোতে যারা মদ খান তারা কিন্তু ক্লাবের যে নিয়ম নীতি সেই নিয়ম নীতি মেনেই খান এবং ক্লাবে কিন্তু যাদের লাইসেন্স রয়েছে মদ খাবার অর্থাৎ ডাক্তারি লাইসেন্স, ডাক্তাররা কিন্তু লিখে দেয় যে এই ব্যক্তির অ্যালকোহলের প্রয়োজন রয়েছে এবং তিনিই শুধুমাত্র খেতে পারেন, এই ব্যবস্থা রয়েছে এবং প্রত্যেকটি ক্লাবেই কিন্তু নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে এবং নিজস্ব রীতিনীতি রয়েছে এবং সেই রীতিনীতির বাইরে যারা অবস্থান করে এবং যারা সেই সব নিয়ম নীতি মানেন না তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তি প্রদানের অর্থাৎ শোকজ করার একটি বিধানও কিন্তু ক্লাবের মধ্যে রয়েছে এবং যে বিষয়টি ঘটেছে শিমুল বাশার একটু জানতে চাই যে আমরা অল কমিউনিটি ক্লাবের বিষয়টি দেখতে পেয়েছি যে বোট ক্লাবে যেদিন ঘটনাটি ঘটেছে নাসিরুল মাহমুদ তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে পরিমণি যে অভিযোগ করেছেন, ঠিক তার আগের রাতে অল কমিউনিটি ক্লাবে আমরা সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পেলাম যে পরিমণি সেখানে গিয়েছে। সেই বিষয়ে আজকে ডিবি একটি ব্রিফিং করেছে, সেই ব্রিফিংয়ে তারা কি জানিয়েছে? তারা কি কোনো সত্যতা পেয়েছে যে অল কমিউনিটি ক্লাবে পরিমণি ভাঙচুর করেছিলেন? হঠাৎ করেই গতকাল আমরা দেখেছি যে গুলশানের অল কমিউনিটি ক্লাব তারা একটি সংবাদ মাধ্যমের কাছে তাদের বক্তব্য নিয়ে আসেন এবং তারা বলেন যে 7 তারিখ দিবাগত রাত 1টার দিকে পরিমণি এবং তার দুজন সঙ্গী সহ যে সময় ছিল ক্লাবে সেই সময়ের পরবর্তী সময় অর্থাৎ ক্লাব বন্ধ হয়ে যাবার পরে তিনি উপস্থিত হন এবং সেখানে সেই ক্লাবে প্রবেশ করতে চান এবং তখনই যখন তাকে বাধা দেওয়া হয় তিনি সেসব বাধা উপেক্ষা করে ক্লাবের ভেতরে ঢুকে যান এবং তিনি তার যে ক্লাবে যে কারণে গিয়েছিলেন সেটি আশা করতে থাকেন। কিন্তু ক্লাব যেহেতু বন্ধ হয়ে গেছে, ক্লাবের যারা মেম্বার ছিলেন বা অন্যান্য যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু পরিমণিকে বোঝানোর চেষ্টা করেছেন যে ক্লাবটি বন্ধ হয়ে গেছে, তারপরেও তিনি জোর করছিলেন তার যে পাওনা বুঝে নেওয়ার জন্য এবং সেখানে একটি ঘটনা ঘটে এবং সেই ঘটনার বিষয়েই কালকে অল কমিউনিটি ক্লাব সাংবাদিকদের সাথে কথা বলেন এবং তারা প্রকারান্তরে অভিযোগই করেন যে পরিমণি সেখানে গিয়েও কিন্তু উচ্ছৃঙ্খল আচরণ করেছে এবং পরবর্তীতে আমরা থানা পুলিশের সঙ্গে কথা বলি, সেখানে গুলশান থানা থেকে আমাদেরকে জানানো হয় 999 থেকে একটি কল এসেছিল এবং সেটি অল কমিউনিটি ক্লাবের ভেতরে থাকা একজনের এবং সেখানে আসার পরে তারা দেখতে পান যে পরিমণি শুধুমাত্র রয়েছেন এবং সেখানে আর কেউ নেই, অর্থাৎ ক্লাবটি তখন বন্ধ ছিল এবং পরবর্তীতে সেই পুলিশ সদস্যরা পরিমণির সঙ্গে কথা বলে তারা বেরিয়ে যান এবং বেরিয়ে গিয়ে পুলিশের যে বক্তব্য আমরা পেয়েছি তারা লিখেন যে সেখানে তারা কিছু গ্লাস ভাঙচুর, গ্লাসের যে কাচের টুকরো অংশ সেগুলো তারা ক্লাবের ভেতরে দেখতে পেয়েছে এবং অন্য কোনো কিছু তারা দেখতে পায়নি। পরবর্তীতে পরিমণিকে তারা সেই ক্লাব থেকে সরে যেতে বলেন এবং আজকে যখন ওই গুলশানের যে অতিরিক্ত পুলিশ কমিশনার সুদীপ চক্রবর্তী তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে হ্যাঁ ওই 7 তারিখের রাতে 999 থেকে একটি কল এসেছিল এবং সেটি পরিমণি করেছিলেন এবং সেখান থেকে তাদের যে রিপোর্ট সেটি তারা খতিয়ে দেখবেন এবং আরও কি ঘটেছে কালকে অল কমিউনিটি ক্লাব যেই বক্তব্য সাংবাদিকদের কাছে বলেছেন সেটি যাচাই বাছাই করে দেখা হচ্ছে। আমরাও দেখতে চাই যে শেষ পর্যন্ত গোয়েন্দারা কি তথ্য দেয়। শিমুল বাশার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আবাসিক হল না খুলে ফাইনাল পরীক্ষা নেয় বিপর্যস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অর্থ সংকটে মেসে ভাড়া থাকাও কঠিন হয়ে পড়েছে, তাই অন্তত পরীক্ষার্থীদের জন্য হল খোলার অনুরোধ তাদের। জবাবে এ নিয়ে এখন কিছুই করার নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব বিষয় নিয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনার কাছে জানতে চাওয়া, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা প্রায়
8.25 লাখ আমরা যা দেখতে পাচ্ছি আমাদের পরিসংখ্যানে, এই শিক্ষার্থীদের কবে নাগাদ টিকা দেওয়া শেষ হতে পারে? যতদূর জানি, ধন্যবাদ আপনাকে, আমরা যতদূর জানি যে আগামী 19শে জুন মানে অর্থাৎ আগামী শনিবার থেকেই প্রথমে আমরা যারা আবাসিক ছাত্র 1,30,000 ছাত্র বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, তাদেরকে আগে দেওয়া হবে এবং পর্যায়ক্রমে আমাদের যারা অনাবাসিক ছাত্র তাদেরকে দেওয়া হবে। এমনকি প্রথমত হলো যে আমরা আবাসিক ছাত্রদেরকে টিকে দিয়ে আমরা হলে উঠাবো। আর আপনি যেটা বলেছেন প্রথম দিকে যে ছাত্ররা মারাত্মকভাবে মানবিক বিপর্যয়ের মধ্যে আছে, তাদের অনেক সমস্যা হচ্ছে, আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে বাস্তবতা আমরা জানি। কিন্তু আমাদের জাতীয় পরামর্শক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আমরা বারবার প্রথম দিকে মার্চ মাসে আমরা প্রথম চেষ্টা করেছিলাম যে বিশ্ববিদ্যালয় হলগুলো মে মাসে আমরা খুলে দেবো। যখনই করোনার সংক্রমণটা দ্বিতীয় ঢেউ এত বেশি পর্যায়ে বেড়ে গেছে তখন আর আমাদের পক্ষে হল খোলা সম্ভব হয় না। তা না হলে আমরা কিন্তু ছাত্রদেরকে হলে রেখেই পরীক্ষাগুলো নিতাম। এখন ছাত্ররাই আমাদের সাথে সমঝোতা করে যে সিদ্ধান্ত নিয়ে, স্যার আমাদের পরীক্ষাগুলো নিয়ে নেন, আমাদের বয়স বেড়ে যাচ্ছে, আমরা চাকরির বয়স সীমা আমাদের অতিক্রম করে যাচ্ছে, এমনকি অনেকগুলো ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে যে 2টি 1টি করে পরীক্ষা বাকি আছে। আর তাছাড়া আপনাদেরকে জ্ঞাতার্থে জানাচ্ছি যে একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলো আবাসিক বিশ্ববিদ্যালয়, যেখানে 16,000 ছাত্র, তাদের যতগুলো সিট ততজন ছাত্র, কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আবাসিক বিশ্ববিদ্যালয় না, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আবাসিক বিশ্ববিদ্যালয় না। কিন্তু যেহেতু আমরা পর্যায়ক্রমে প্রথম থেকে বিশ্ববিদ্যালয় সৃষ্টির পর থেকে 30% 40% ছেলে আমাদের বিশ্ববিদ্যালয় হলগুলোতে থাকে, এমনকি আমাদের মেধাবী এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আসে ছাত্ররা এখানে হল অবস্থান, বিশেষ করে ছাত্রীদের জন্য খুবই সংকট। আপনারা জানেন যে করোনার প্রথম দিকে এত খারাপ অবস্থা ছিল যে কোনো আত্মীয় স্বজন কাউকে বাসায় জায়গা দিত না। এখন কিন্তু সেটা কিছু দ্বিতীয় ধাপে দেখা গেল যে না, মানুষ স্বাস্থ্যবিধি মেনটেন করে, দূরত্ব মেনটেন করে হলো তাদের আত্মীয় স্বজন বা শুভানুধ্যায়ীদেরকে তারা কত সহযোগিতা করছে। আর আমরা দেখছি যে আমাদের ছাত্ররাও তারা পরীক্ষা দিচ্ছে, গত 16 তারিখ থেকে আমাদের পরীক্ষা আরম্ভ হলো। এমনকি আমরা যে পরীক্ষাগুলো অবশিষ্ট ছিল, গত 3-4 মাসের মধ্যে পরীক্ষাগুলো বন্ধ ছিল, আমরা বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং আমাদের পরীক্ষা কমিটির চেয়ারম্যানরা মিলিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো নিচ্ছে। আমরা জানি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন জেলাগুলোতেও ছাত্ররা পরীক্ষা দিচ্ছে এবং ছাত্ররা পরীক্ষা দিয়ে তারা কিন্তু বিশেষ করে অনার্স এবং মাস্টার ডিগ্রির ছাত্ররা তারা পরীক্ষা দিয়ে পরীক্ষাটা শেষ করতে চাচ্ছে। আমরা বেশি বিপদে আছি, আমাদের যারা 3rd ইয়ার, যারা 2nd ইয়ার, যারা 1st ইয়ার, তাদের ব্যাপারগুলোতে আমাদেরকে পর্যায়ক্রমে আমরা কিন্তু যখনই ভ্যাকসিনেটেড হবে ছাত্ররা তখনই কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় খুলে আমরা ক্লাসগুলো নিতে পারবো বলে আমরা মনে করি। দেশের বাস্তবতা তো আমরা সবাই জানি, কিন্তু তারপরেও পরীক্ষার্থীরা দাবি করছেন যে অন্তত যাদের পরীক্ষা আছে তাদের জন্য সীমিত করে হলটি খুলে দেওয়া যায় কিনা। আমরা যেহেতু একটা শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, আমি পূর্বেই বলেছি যে জাতীয় পরামর্শক কমিটি, আমরা আপনাকে একটা এক্সাম্পল দিই। যুক্তরাষ্ট্রের মতো জায়গায় ফ্লোরিডাতে যখন স্কুল কলেজ খুলে দেওয়া হলো, দেখা যাচ্ছে করোনা সংক্রমণ এমন বেড়ে গেল যে যেমন বাচ্চারা তাদের কিছু হচ্ছে না, এমনকি দেখা যাচ্ছে কলেজের ছাত্রদের কিছু হচ্ছে না, কিন্তু যখন তারা বাসা বাড়িতে যাচ্ছে তখন তারা করোনার সংক্রমণটা বেড়ে যাচ্ছে। এখন আমাদের যে হলের ছাত্ররা থাকবে, এখানে কর্মচারীরা থাকবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবে, আবাসিক শিক্ষকরা থাকবে, সবাই তো ভ্যাকসিনেটেড না। দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে যদি একটা দুর্ঘটনা ঘটে, দায়িত্ব কে নিবে বলেন? স্যার, আপনারা যে পরীক্ষা নেওয়া শুরু করেছেন জুন মাস থেকে, পরীক্ষার্থীদের উপস্থিতি কেমন? না, পরীক্ষা যে ডিপার্টমেন্টে, যেমন আমরা মনে করেন যে আমাদের রসায়ন বিভাগে পরীক্ষা নিয়েছে, ফার্মাসি ডিপার্টমেন্ট পরীক্ষা নিয়েছে, আমি একটা আইবি এর তো পুরো পরীক্ষা নিয়ে তারা পুরো ক্লাস করে এবং তারা পরীক্ষাও নিয়েছে সব। ওদের পরীক্ষার উপস্থিতির 100% ওই সমস্ত ডিপার্টমেন্ট গুলোতে বা বিভিন্ন ইনস্টিটিউট গুলোতে। অর্থাৎ ছাত্ররা আমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই তারা সিদ্ধান্ত নিতে, স্যার আমরা আসবো, তখন আমরা ঠিক আছে এই ডিপার্টমেন্টে এতজন পরীক্ষার্থী, এবং তারা বিভিন্নভাবে শিক্ষকরা সহযোগিতা করছে, আর্থিকভাবেও কিছু কিছু শিক্ষক ছাত্রদেরকে আমরা সহযোগিতা করছি, পাশাপাশি অনেক সুবর্ণোদ্যায়ী, অনেক ব্যবসায়ী বা অনেকেই ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করছে। এমনকি আমি আশা করব, যেহেতু আপনারা টেলিভিশনের মাধ্যমে আসছেন, আমাদের সমাজে যারা বিত্তবান আছেন তারা এই মুহূর্তে, এখানে এই সময়টা তো হয়তো জীবনে আসবে না, ছাত্রছাত্রীদেরকে যদি একটু সহযোগিতা করেন তাহলে আমাদের ছাত্রছাত্রীরা অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এই ছিল এডিটর স্পিকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।